এ কি আপু, তুমি এখানে? কি হাল করেছো তোমার? দুলাভাই বুঝি তোমাকে একটা ভালো শাড়িও কিনে দিতে পারে না? কি পরে এসেছো? তোমার থেকে তো আমার বাসার কাজের মেয়েরা আরো ভালো শাড়ি পরে। তোমাকে এই অবস্থায় দেখলে তো শ্বশুরবাড়িতে আমার মান সম্মানই থাকবে না। কিসের জন্য এসেছো তাড়াতাড়ি বলো আপু। বড় আশা করে তোর কাছে একটা কাজে এসেছি রে বোন। যদি একটু সাহায্য করিস তাহলে আমার অনেক উপকার হবে। আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি আপু, টাকা পয়সা চাইলে আমি দিতে পারবো না। আমার মাত্র নতুন বিয়ে হয়েছে, এখন স্বামীর কাছে টাকা চেয়ে আমি কিছুতেই নিজেকে ছোট করতে পারবো না। আমি তোর কাছে কোনো টাকা চাইতে আসিনি রে বোন। হঠাৎ করে তোর দুলাভাইয়ের কাজটা চলে যাওয়াতে আমাদের চলতে ভীষণ অসুবিধা হচ্ছে। যদি তোর বরকে বলে তোর দুলাভাইকে একটা কাজের ব্যবস্থা করে দিতি তাহলে আমার অনেক উপকার হতো। তোমার এই অশিক্ষিত জামাইকে কাজ দিবে কে আপু? উল্টো তোমার জামাইয়ের পরিচয় দিলে তো আমাদের মান সম্মানই থাকবে না। এভাবে বলছিস কেন বোন? টুটুলের হয়তো একটু শিক্ষা কম, কিন্তু ও মানুষটা অনেক ভালো ও সৎ। তোমার শত ভালো মানুষ নিয়ে তুমি থাকো আপু, এরপর থেকে এসব ব্যাপার নিয়ে আমাকে বিরক্ত করবে না। এখন তুমি যাও, একটু পরে আমার বাসায় অতিথি আসবে, আর অতিথিদের সামনে তুমি এভাবে পড়ে গেলে আমার মান সম্মান কিছু থাকবে না। বড় আশা করে এসেছিলাম রে বোন, এভাবে ফিরে যেতে হবে ভাবিনি। তারপরও দোয়া করি তুই ভালো থাক। যদি তোর কখনোই বোনের কাছে কোনো কিছুর প্রয়োজন হয় নিঃসংকোচে চলে আসিস। হাসালে আপু, যার নিজের প্রয়োজনের জন্য অন্যের কাছে দ্বারস্থ হতে হয় তার কাছে আবার আমার প্রয়োজন হবে? এখন তুমি যাও তো আপু, আর বিরক্ত করো না। কি ব্যাপার লতা, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? তোমাকে না বলেছি অহেতুক চিন্তা করে তোমার শরীর খারাপ করো না। সৃষ্টিকর্তা তো আছেন, তিনি আমাদেরকে ঠিকই একটা রাস্তা দেখাবেন। দু একদিন আমাদের চলতে একটু কষ্ট হবে, কিন্তু আমি ঠিকই একটা না একটা কাজের ব্যবস্থা করে নিব। তুমি এত চিন্তা করো না। জানো, আজকে মায়ার বাসায় গিয়েছিলাম। ভেবেছিলাম যদি তোমাকে একটা কাজ জোগাড় করে দেয় তাহলে তো আমাদের সংসারের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু মায়া তো কোনো কাজের ব্যবস্থা করেই দিল না, উল্টো সে কি অপমান। মায়া অনেক বদলে গেছে। তোমাকে না আমি নিষেধ করেছি তোমার ওই অহংকারী বোনের কাছে যাবে না? তারপরও তুমি আমার কথা শুনলে না, গিয়ে এখন অপমান হলে তো। প্রয়োজনে কাল থেকে আমি জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা শুরু করব। বিধাতা চান তো ওই কাজেও আমার ভাগ্য ফিরে যাবে। এখন চলো, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, আমাকে সকাল সকাল উঠিয়ে দিও। কি ব্যাপার, তুমি এখনো ঘুমিয়ে আছো? সেই কখন সকাল হয়েছে। আমি তোমার জন্য নাস্তাও বানিয়ে ফেলেছি, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। তাড়াতাড়ি করে উঠো, তুমি না বলে কাঠ কাটতে জঙ্গলে যাবে? আরো আগে ডেকে দিবে না বউ? এত দেরি করে গেলে কখন কাঠ কাটবো, কখন বাজারে বিক্রি করব। তাড়াতাড়ি করে দুটো পান্তা খেতে দাও, পান্তা খেয়ে কাজে চলে যাই। বউ, ও বউ, তাড়াতাড়ি আসো, দেখো কি নিয়ে আসছি। কি ব্যাপার, কোথায় গেল? কোনো সারা শব্দ পাচ্ছি না। আবারও কোনো উপায় না দেখে তার ওই অহংকারী বোনের কাছে সাহায্যের জন্য চলে যায়নি তো? লতাকে নিয়ে আমি আর পারি না। লতা, ও লতা। কি ব্যাপার, তুমি এত চিৎকার করে ডাকছো কেন? আমি তো ঘরের পেছনেই ছিলাম, ঘরের পেছনের জমিটাকে একটু কোপাচ্ছিলাম।
কয়েকটা গাছ লাগিয়ে দিব। মাটি কোপাচ্ছিলে? ভালোই করেছো। আমিও কয়েকটা বেগুন চারা নিয়ে এসেছি, খেয়ে দিয়ে বিকেলে লাগিয়ে দিব। ও, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, আজকে জঙ্গলে বেশ ভালো কাঠ কেটেছি আমি। কাঠগুলো অনেক চড়া দামে বাজারে বিক্রিও করেছি। সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসছি। তাড়াতাড়ি করে রান্না করো বউ, অনেক ক্ষুধা পেয়েছে। বেগুন চারাগুলো ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার সৃষ্টিকর্তা জানতো, যদি বেগুনের ফলনটা ভালো হয় তাহলে বেগুন বিক্রি করেও সংসার চালাতে পারবো। এ কি, কালকে বেগুন চারা না লাগাতে আজকে গাছ এত বড় হয়ে এত বেগুন ধরেছে। সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কই তুমি, দেখে যাও। আমি সকালেই দেখেছি বউ, আসলে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এটা তোমারই কষ্টের ফসল। বিয়ের পর থেকে তো তোমাকে সুখ দিতে পারি নাই, এবার যদি তোমাকে একটু সুখ দিতে পারি। এভাবে বলছো কেন? আমি তোমার সাথে সুখেই আছি। এখন কথা বলে সময় নষ্ট না করে বেগুনগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করো। প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে সংসার চালাতে তোমার কত কষ্ট হয় সেটা কি আর আমি বুঝি না? যাও, তাড়াতাড়ি যাও। তারপর টুটুল ক্ষেত থেকে বেগুনগুলো তুলে নিয়ে বাজারে চলে গেল বিক্রি করার জন্য। তার বেগুনগুলো দেখতে এমন সুন্দর ছিল যে নিমেষের মধ্যেই বিক্রি হয়ে গেল এবং বেশ চড়া দামেই বিক্রি করলো। টুটুল, দেখো, আমাদের এতগুলো বেগুনের মধ্যে কি সুন্দর একটা সোনালি বেগুন ধরেছে। দেখতে মনে হচ্ছে সোনার বেগুন। সোনার মতো দেখতে বলছো কেন গো? এটা সত্যি সত্যিই সোনার বেগুন। সৃষ্টিকর্তার অশেষ দয়া, তিনি সত্যিই এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সোনার বেগুন, সে তো মেলা দাম। তুমি তাড়াতাড়ি করে বেগুনটা তুলে নিয়ে সাবধানে যে দোকানে বিক্রি করে আসো। এরকম প্রতিদিন যদি সোনার বেগুন বিক্রি করতে থাকি তাহলে তো আমরা অল্প দিনের মধ্যেই ধনী হয়ে যাব গো। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। তারপর টুটুল ক্ষেত থেকে সোনার বেগুনটা ছিঁড়ে স্বর্ণের দোকানে চলে গেল। স্বর্ণের দোকানের সাথে দামাদামি করে সে বেশ চড়া দামে বেগুনটাকে বিক্রি করলো এবং সে প্রতিদিনই গাছ থেকে একটা করে সোনার বেগুন বিক্রি করতে থাকে। এভাবে প্রতিদিন সোনার বেগুন বিক্রি করতে করতে অল্প দিনের মধ্যে সে বেশ ধনী হয়ে যায়। দিনে দিনে তাদের অবস্থা উন্নত থেকে আরও উন্নতর হতে থাকে এবং সে আশেপাশের মানুষকেও সাহায্য সহযোগিতা করতে থাকে। একদিন বিকেলে টুটুল আর লতা যখন গল্প করছিল তখন হঠাৎ করে সেখানে মায়া এসে হাজির হয়। আরে মায়া, এতদিন পরে তুই এখানে? তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন বোন? কি হয়েছে তোর? তোকে এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমাকে সব খুলে বল, কি হয়েছে মায়া? তুমি এত ভালো কেন আপু? আমি তোমার সাথে এত দুর্ব্যবহার করার পরও তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করছো। আমার ভীষণ বিপদ আপু, আমাকে দয়া করে এই বিপদ থেকে উদ্ধার করো। তোমাদের জামাই ব্যবসায় ধরা খেয়ে গেছে, এখন যদি ঋণের টাকা দিতে না পারে তাহলে তাকে জেলে যেতে হবে। দয়া করে তুমি আমাকে টাকাগুলো দিয়ে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য সত্যি আমি অনুতপ্ত আপু। দয়া করে আমাকে মাফ করে দাও আপু। দুলাভাইকেও বলো আমাকে মাফ করে দিতে। ধুর পাগলি, আমি কি তোর উপর কখনো রাগ করেছি যে তোকে মাফ করে দিব? তুই আমার ছোট বোন, তোর উপর কি আমি রাগ করতে পারি? আমি না বললেও তোর দুলাভাই টাকাগুলো দিয়ে দিবে, তোর কোনো অসুবিধা হবে না। তোর জামাই চাইলে তোর দুলাভাইয়ের দোকানে কাজও করতে পারবে। তুই এবার একটু বস তো।